ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের আমরা আজকের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার বইয়ের পাঠ্য বইয়ের পার্ট 12 থেকে 14 শুষ্ক কোষ। প্রথমে আছে শুষ্ক কোষ বা ড্রাই সেল। শুষ্ক কোষ বা ড্রাই সেল আসলে কি, এটা কিভাবে প্রস্তুত করা হয়, মানে মূলত গঠন প্রণালী নিয়ে আমরা আলোচনা করব। এবং এই টপিক্সের মধ্যে মেইন কিছু প্রশ্ন আছে, ছোট প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো কি হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয়ের যেটা আছে শুষ্ক কোষ, আমি এখানে একটা নমুনা চিত্র এঁকে রেখেছি। তো এর মধ্যে তোমরাও ঠিক এরকম একটা চিত্র পরীক্ষায় যখন আসবে এভাবে আঁকবা। তো দেখো, প্রথমে হচ্ছে ধাতব টুপি, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়ো ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ, এই যে এটার মধ্যে এই মিশ্রণগুলো থাকবে। তারপর হচ্ছে দস্তার পাত্র, এই যে পাত্রটা নিয়েছি, পাত্রটা হচ্ছে দস্তার পাত্র, দস্তার পাত্রে মাইনাস, আর ধাতব টুপি যেটা সেটা হচ্ছে প্লাস। তাহলে এইটা হচ্ছে শুষ্ক কোষ অর্থাৎ ড্রাই সেল। কী কী প্রশ্ন হতে পারে, অ্যানোড কি, ক্যাথোড কি, তারপর হচ্ছে ব্যাটারির শক্তির উৎস কি, তারপর দুইটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, আরও কিছু প্রশ্ন সাথে আমরা অ্যাড করে আমাদের এই আজকের যে আলোচনাটা শেষ করব। তাইলে দেখো, আমরা প্রথমে এরকম একটা চিত্র আঁকবো। চিত্র এঁকে আমরা প্রথমে কিভাবে লিখব দেখো, আমাদের বইয়ে যেভাবে আছে আর কি। প্রথমে আমরা টর্চ লাইট, বিভিন্ন রকমের রিমোট কন্ট্রোল, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি এগুলোকে বলা হয় ড্রাই সেল বা শুষ্ক কোষ। তাহলে পরীক্ষা আসতে পারে ড্রাই সেল বা শুষ্ক কোষ কাকে বলে, অর্থাৎ আমরা টর্চ লাইট, বিভিন্ন রকম রিমোট কন্ট্রোল, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি সেই ব্যাটারিকেই বলা হয় ড্রাই সেল বা শুষ্ক কোষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যখন আমরা একটা শুষ্ক কোষের গঠন আলোচনা করব তখন প্রথমে আমরা কি করব, প্রথমে নিব অ্যামোনিয়াম ক্লোরাইডের গুঁড়া। অ্যামোনিয়াম ক্লোরাইড নিব। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে, সংকেতগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড নিব, কয়লার গুঁড়া নিব, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে MnO2, MnO2 হচ্ছে ম্যাঙ্গানিজ। এই প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটাকে প্রথমে কি করব, আমরা খুব সুন্দর করে এগুলিকে মিশাবো, অর্থাৎ মিক্স করব। যেভাবে ওই যে আমাদের বাসা বাড়িতে আম্মুরা যখন রুটি বানায়, মানে আটা বানায়, আটা থেকে যে রুটিটা তৈরি করে ওইটা পানি, লবণ, আটা এগুলো মিক্স করে সুন্দর করে, হ্যাঁ। তাহলে সেইভাবে অল্প পরিমাণ পানি যোগ করে একটা পেস্ট বা লেয়ের ধারণ করবে, অর্থাৎ একটা পেস্ট বা একটা লেয়ের মতো ধারণ করবে। তাহলে এখন দেখেন, এই যে পেস্ট বা লেই যখন তৈরি হবে, এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দস্তার চোঙ, এই মিশ্রণটাকে কি নেব, সিলিন্ডার আকৃতির দস্তার চোঙে নিব। সিলিন্ডার আকৃতির দস্তার চোঙে নিয়ে তারপরে চোঙে নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড বসাবো। আমাদের এই যে দেখো এখানে আছে কি, এটা একটা কার্বন দণ্ড, হ্যাঁ। একটা কার্বন দণ্ড নিব। কার্বন দণ্ড নিয়ে আমি একটু সরে যাচ্ছি বোর্ডের সামনে থেকে। কার্বন দণ্ড এটা এমনভাবে বসাবো, দেখো এই কার্বন দণ্ডকে এমনভাবে বসাবো যেন এমনভাবে বসানো হয় যাতে দণ্ডটি চোঙটাকে স্পর্শ না করে। দেখো এই দণ্ডটা চোঙ থেকে অনেক উপরে আছে, দণ্ডটা যেন চোঙটাকে স্পর্শ না করে। এখন কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি থাকবে, এই যে দেখো ধাতব টুপি লেখা আছে প্লাস, কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব টুপি থাকবে, টুপি পরানো থাকে। শুষ্ক কোষের উপরের অংশ কার্বন দণ্ডের চারপাশে পিচের আস্তরণ, এই যে শুষ্ক কোষের উপরের অংশ, এই যে উপরে একটা অংশ আছে, চারপাশে দিব হচ্ছে পিচের আস্তরণ। পিচ কালো কালো, ওই যে যখন রাস্তায় কাজ করে দেখবা পিচ ঢালাই দেয়, ওই পিচ দিব এখানে, হ্যাঁ। চারপাশে পিচের আস্তরণ দিয়ে একে ঢেকে দেব। দস্তার চোঙটি একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হবে। এই যে দস্তার চোঙ আছে, এটা কি করবো, যে শুষ্ক কাগজ দিয়ে ঢেকে দেওয়া হবে বা মুড়িয়ে দেওয়া হবে। দস্তার চোঙ ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করবে, অর্থাৎ দস্তার চোঙটা কি করবে, ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করে
দাতব টুপির দিকে ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার, এই উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার মানে প্লাস, অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসেবে কাজ করবে। এখন আমরা দেখি এই যে আমরা যে একটা শুষ্ক কোষ তৈরি করলাম, এখন আমরা পরীক্ষা করব যে শুষ্ক কোষটা আসলে কাজ করে কিনা, এটাকে আমরা পরীক্ষা করব। সেটা কাজ করার জন্য, সেই পরীক্ষা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো যে দেখো আমাদের বইয়ে এই ধরনের একটা চিত্র আছে, যে এখানে ধরো একটা শুষ্ক কোষ এইভাবে নিলাম, এখন এখান থেকে একটা তার এইভাবে নিয়ে এখানে একটা ভাল্বের মতো দিব, এখানে ধরো এইরকম একটা ভাল্ব আছে, বাল্বের সাথে যুক্ত করবো আর এদিক থেকে নিব, হ্যাঁ এদিক থেকে নিয়ে এটা হচ্ছে প্লাস, আর এইভাবে যুক্ত করব, একটা তার দ্বারা সংযুক্ত করব। এখন এখানে একটি দেখো শক্তি রূপান্তর করবে বর্তনী, একটা বর্তনী তৈরি করলাম, তৈরি করা হলে ভাল্ব জ্বলছে এবং আলো দিচ্ছে। এখন যখনই আমরা এইভাবে তার দিয়ে সংযুক্ত করছি তখন দেখলাম এই ভাল্বটা জ্বলে উঠছে, এই ভাল্বটা জ্বলে উঠছে। তাহলে এই শক্তি হচ্ছে একটা রাসায়নিক শক্তি রূপ, এই শক্তিটা কি একটা রাসায়নিক শক্তির রূপ। এই শক্তি দেখো, আর কোষের মানে শক্তির উৎস হলো এমন একটি ব্যবহৃত রাসায়নিক পদার্থ, অর্থাৎ দস্তা, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, এই যে এটার মধ্যে ব্যবহার করছি দস্তা, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, তো এইগুলো আমরা ব্যবহার করেছি। এখন এই সকল, তাহলে আমরা এই সকল রাসায়নিক পদার্থের সঞ্চিত শক্তি রূপান্তরিত হয় আলোক শক্তি উৎপন্ন করে, অর্থাৎ রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এই যে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে যখন রূপান্তরিত হলো, তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই একটা আমাদের শুষ্ক কোষ বা তড়িৎদ্বার সৃষ্টি হয়েছে, শুষ্ক কোষ বা তড়িৎদ্বার সৃষ্টি হয়েছে। তাহলে এখন এই যে শুষ্ক কোষ বা তড়িৎদ্বার সৃষ্টি হলো, আমরা প্রথমে এটার গঠন প্রণালী নিয়ে আলোচনা করেছি, তারপরে কি করেছি যে আসলে আমাদের এটা ঠিক আছে কিনা, বা ড্রাই সেলটা বা শুষ্ক কোষটা তৈরি হয়েছে সঠিকভাবে হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটা বর্তনী সৃষ্টি করলাম, অর্থাৎ এখানে একটা শুষ্ক কোষ নিয়েছি, তারপর তার দিয়ে সংযুক্ত করেছি, একটা ভাল্ব নিয়েছি। যদি ভাল্বটা জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে যে না আমাদের এই শুষ্ক কোষ অর্থাৎ রাসায়নিক শক্তিটা সঞ্চিত আছে বা এটা তৈরি ঠিকভাবে হয়েছে। এই হচ্ছে আমাদের অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে যে আছে শুষ্ক কোষের গঠন প্রণালী বর্ণনা সেভাবেই। তাহলে এখন আমরা একটু এখান থেকে যে প্রশ্নগুলো, তাহলে ইতিমধ্যে আমরা জেনে গেছি অ্যানোড কি, ক্যাথোড কি, এরপরে ব্যাটারির শক্তির উৎসও কি। আমি উত্তরগুলো তোমাদের লিখে দিচ্ছি, তোমরা আরো সুন্দর করে লিখে নাও খাতায়। প্রথম হচ্ছে অ্যানোড। অ্যানোড কাকে বলে? হ্যাঁ, যে তড়িৎ দ্বার বাইরের বিদ্যুৎ উৎসের বাইরের বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে। তাহলে দেখো অ্যানোড কাকে বলে। দেখেন এখানে যখন আমরা একটা তড়িৎদ্বার আঁকছিলাম, তো এখানে ধনাত্মক প্রান্ত দিয়েছিলাম এভাবে, এখান থেকে নিয়ে তা এখানে একটা লাইট দিয়েছিলাম, তাহলে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, তাহলে ধনাত্মক প্রান্তের সাথে যে যুক্ত থাকবে সেটাকে বলা হচ্ছে কি, অর্থাৎ দেখেন এখানে কি বলা হয়েছে, যে তড়িৎদ্বার বাইরের বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে। তাহলে এই যে বাইরের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, তাহলে এইটাই হচ্ছে অ্যানোড, তাকে অ্যানোড বলা হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অ্যানোড কাকে বলে বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব হচ্ছে ক্যাথোড কাকে বলে। দেখো, যে তড়িৎ দ্বার বাইরের বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে
ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? ক্যাথোড বলা হয়, ক্যাথোড বলে। তাহলে অর্থাৎ যে তড়িৎদ্বার বাইরের বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, এই যে ক্যাথোড হচ্ছে কি হিসেবে কাজ করবে? দস্তার পাত্র অর্থাৎ মাইনাস ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে। তাহলে দেখো, যে তড়িৎদ্বার বাইরের বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় কি? ক্যাথোড। আমরা এই সংজ্ঞা দুটো অবশ্যই মুখস্থ করব, কারণ আমাদের কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে এগুলো। হ্যাঁ, তারপরের প্রশ্ন আমাদের ছিল এখানে ব্যাটারি উৎস কি? ব্যাটারির উৎস, অর্থাৎ এই যে এটার মধ্যে কি কি বস্তুগুলো ব্যবহার করছি? ব্যাটারির উৎস হচ্ছে রাসায়নিক পদার্থ, অর্থাৎ এখানে দস্তা ব্যবহার করছি, দস্তা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, এইগুলোই হচ্ছে ব্যাটারির উৎস। ব্যাটারির উৎস হচ্ছে, লিখে নাও যদি লিখতে চাও, ব্যাটারির উৎস হচ্ছে দস্তা, তারপর হচ্ছে দস্তা, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2। এটা তুমি বাংলায় না লিখে লিখতে পারো J10, দস্তা মানে কি? J10, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, আর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। এইভাবে আমরা যদি সাংকেতিক চিহ্নে লিখি তাতেও কোনো অসুবিধা হবে না। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নাম লেখো। এই আমরা যে পরীক্ষাটা করলাম, এই পরীক্ষার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি সেটার নাম লিখতে বলছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা এখানে কি হিসেবে কাজ করছে? অর্থাৎ চিনি, গ্লুকোজ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা বলতে পারবো চিনি, গ্লুকোজ, এইগুলো। দেখো আমি লিখে দিচ্ছি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিনি, লিখে নাও, চিনি ও গ্লুকোজ, চিনি, গ্লুকোজ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এখন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যের উত্তর হচ্ছে, লেখো, লবণের মতো যে সকল পদার্থ, লবণের মতো যে সকল পদার্থ তড়িৎ, যে সকল পদার্থ তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য বা বিশ্লেষণ বলে। তড়িৎ বিশ্লেষ্য বলে। তাহলে এখন এখানে কি হলো যে তড়িৎ বিশ্লেষণ কি? লবণের মতো যে সকল পদার্থ তড়িৎ প্রবাহের ফলে, তড়িৎ মানে বিদ্যুৎ চালনা করব, বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তাহলে আমরা আমাদের আজকের যে আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছি। তো যদি আমরা না বুঝতে পারি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবা, যাতে করে আমরা এই কাজটার জন্য তোমাদের কাছ থেকে অনেক উৎসাহ পাই কাজটা করার জন্যে। তো ডিয়ার স্টুডেন্ট, আমি আশিস স্যার, অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।